ওয়ান ডে আই রোট হার নেম, এই কবিতাটা এডমন্ড স্পেন্সারের এমোরিটি বলে একটা কালেকশন অফ পোয়েট্রি, যেটাতে 89টি সনেট আছে আর কি। ওই তার একটি সনেট, এইটা 75 নম্বর সনেট, যেটা ওই এলিজাবেথ বয়েলকে উদ্দেশ্য করে লেখা সনেটগুলো, যখন তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক চলছিল প্রাক বিবাহ এই সময়টাতে। আর এই সনেটটা পেত্রাকীয় সনেটের আঙ্গিকে লেখা। এটা তোমরা জানবে যে সনেটের যে বিভিন্ন আঙ্গিক আছে তার মধ্যে পেত্রাকীয় যে আঙ্গিক, পেত্রাকীর লেখা সনেট এর প্রাচীনতম সনেট যে আঙ্গিক তার মধ্যে একটা। এবং এই যে সনেটটা আমরা এখন পড়ছি, ওয়ান ডে আই রোট হার নেম, এটার যে অন্তমিলটা আছে সেটা এরকম: এ বি এ বি, বি সি বি সি, সি ডি ই ই। শেষের যে শব্দগুলো আছে তার মিলটা ওইভাবে পড়লেই বোঝা যাবে। আর এডমন্ড স্পেন্সার হচ্ছেন এলিজাবেথীয় একজন সেই এরার, সেই সময়ের লেখক। 1552-তে তার জন্ম এবং 1599 তার মৃত্যু হয়। এটা তোমরা ওই বিভিন্ন কবি জীবনে পড়লেই পাবে, ওইটাতে আমি যাচ্ছি নাই। আমি সনেটটা একটু পড়ে দিচ্ছি, বুঝতে সুবিধা হয়। তো সনেটটা পড়ার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে মানুষের যে বিভিন্ন আকাঙ্ক্ষা আছে তার মধ্যে একটা অন্যতম আকাঙ্ক্ষা হচ্ছে যে অমরত্বের আকাঙ্ক্ষা। মানে মানুষ জানে যে সে মরে যাবে, এখন মরে যাবে বলেই মৃত্যু পরবর্তী জীবনে বেঁচে থাকার একটা আকাঙ্ক্ষা সমস্ত জীবের মধ্যে আছে, প্রকৃতির মধ্যে বিষয়টা আছে। তো মানুষের মধ্যে সেটা আরও জটিলভাবে আছে এবং আরও স্পষ্টতরভাবেও আছে বলতে পারি। মানে সমস্ত মানুষই চায় মৃত্যুর পর সে কীভাবে বাঁচে থাকবে, সেটা সে অনেক সাধারণ মানুষ সন্তানদের মধ্যে বেঁচে থাকার একটা প্রবণতা আছে, যে সন্তানের মধ্য দিয়ে সে বেঁচে থাকে। আর যারা শিল্পী, কবি, সাহিত্যিক, তারা মনে করেন তাদের লেখার মধ্য দিয়ে, চিন্তার মধ্য দিয়ে তারা মৃত্যু পরবর্তী জীবনে জীবিত থাকবে। এখন এটা একটা খুব ভ্যালুয়েবল বিষয় যে মানুষ মারা যাচ্ছে এবং তারপরেও অনেক মানুষ তাকে মনে রাখছে। এটাকে চিরকালে একটা খুব ভ্যালুয়েবল বিষয় বলে মনে করা হয়। তো এই কবিতাতে সেটা কীভাবে আসছে দেখার বিষয়। কবিতাটা পড়ছি: ওয়ান ডে আই রোট হার নেম আপন দ্য স্ট্র্যান্ড। একদিন আমি তার নাম লিখেছিলাম সি বিচে, মানে ওই সমুদ্র সৈকতে। মানুষ যখন কাউকে ভালোবাসে, কাউকে পছন্দ করে, সবথেকে বেশি গুরুত্ব দেয়, তখন সে তাকে কিভাবে মূল্য দেবে, তাকে কিভাবে আলাদা করে প্রেজ করবে বা তার কাছে বিশেষ হয়ে উঠবে, তার নানা পদ্ধতি যখন তারা নেয়। তার মধ্যে এরকম একটা যে তার নামটা সে সমুদ্র সৈকতে কবি লিখছেন। হার নেম বলতে তার বিলাভেটের নেম, তার প্রেমিকার নেম। বাট কেম দ্য ওয়েভস অ্যান্ড ওয়াশড ইট অ্যাওয়ে। কিন্তু স্রোত এলো এবং এটাকে ধুয়ে দিল। কথক, কবিতার কথক, আমরা কবি বলবো না, কবিতার কথক, তিনি যখন নামটা লিখলেন তখন ওই সমুদ্রের যে ঢেউ উঠলো এবং সেটাকে মুছিয়ে দিল। আসলে প্রকৃতি কী করে, প্রকৃতি মানুষের যে নানা কাজ সেইগুলোকে মুছতে মুছতে যায় আর কি। মানে মানুষ যে কাজই করুক না কেন, বা তার যে বৈষয়িক কাজগুলো, এই কাজগুলো প্রকৃতি মুছে দেয়। একটা খুব ক্ষণিক সময়ের জন্য সেগুলো টিকে থাকে, সময়ের তরঙ্গ সেগুলো মুছতে থাকে। এক্ষেত্রে যেহেতু এটি একটি বৈষয়িক কাজ, পার্থিব কাজ, নামটা লেখা, যাকে ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, ফলত সেটাকে প্রকৃতি মুছে দিচ্ছে। এগেন আই রোট ইট উইথ এ সেকেন্ড হ্যান্ড। আবার আমি এটা লিখলাম দ্বিতীয়বার প্রচেষ্টা। এখানে সেকেন্ড হ্যান্ড বলতে দ্বিতীয় হাত নয়, সে দ্বিতীয়বার প্রচেষ্টায়। প্রকৃতি যখন মুছে বা সময় মুছে দেয় এবং যারা জেদি মানুষ হয় তারা আবার লেখে, তখন সে আবার কথক আবার চেষ্টা করছেন এবং আবার লিখছেন ওখানে নামটা দ্বিতীয়বার। বাট ক্যাম দ্য টাইড অ্যান্ড মেড মাই ফেন্স হিজ প্রে। টাইড মানে স্রোত, আবার সেই স্রোতটা এলো এবং কথক যে চেষ্টা করেছিলেন নামটা দ্বিতীয়বার লেখার, সেই চেষ্টাটাকেও ব্যর্থ করলো। এবং তার যে যখন তিনি নামটা লিখছেন তার তো একটা
কষ্ট আছে, তার একটা পরিশ্রম আছে, শ্রম আছে, সেটাকে পেন্স বলছেন, যে আমি যে কষ্টের সাথে সেটা আবার লিখলাম, সেটাকে তার শিকার বানিয়ে নিল, অর্থাৎ আবার ওই নামটা মুছিয়ে দিল। মানুষ নানাভাবে চেষ্টা করে না তার প্রিয়জনের, তার পছন্দের মানুষের বা পছন্দের জিনিসের জন্য সেগুলোকে সংরক্ষিত করে রাখার জন্য, কিন্তু যদি সেগুলো পার্থিব হয়, বৈষয়িক হয়, তাহলে কিন্তু সেগুলো সময়ের কাছে টিকতে পারে না। এখানে যে একটা পার্থিব প্রচেষ্টা হচ্ছে, এটা সাদা মাটা বৈষয়িক প্রচেষ্টা হচ্ছে বলে সেটাকে প্রকৃতি মুছিয়ে দিচ্ছে। এখন ওইখানে যখন তিনি নামটা লিখছিলেন কথক, সেইখানে তার বিলাভেড বা প্রেমিকা উপস্থিত ছিলেন ওইখানে, এবং তিনি ওটা দেখছিলেন, এবং বারবার যখন ঢেউ ওটা মুছে দিচ্ছিল, তখন আমরা বুঝতে পারছি না যে তার মুখমণ্ডলের একটা ঠিক কী ধরনের কৌতুক কাজ করছিল, বা তার মধ্যে একটা হাসির ব্যাপার ছিল কি না ছিল, কিন্তু কথা দিয়ে বোঝার চেষ্টা করব। তিনি বলছেন ভেন ম্যান, এইটার আক্ষরিক অর্থ হতে পারে ব্যর্থ মানব, আবার আমরা বলতে বোকা লোক। যে তুমি ওই চেষ্টা করছো, ওইটা কি থাকবে? মেয়েটি বলছেন যে ওটা কি থাকবে? দ্য ডোস্ট ইন ভেন এসে, এটা ডোস্টের ফর্ম হচ্ছে, আমরা যেটা বলি সেটা ডাচ, এখানে পোয়েটিক ইউজ আছে, কাব্যিক ব্যবহার আছে। দ্য ডোস্ট ইন ভেন এসে, এই চেষ্টাটা ব্যর্থ হবে, অর্থাৎ তুমি সমুদ্র তীরে আমার যে নাম লিখছো এটা মুছে যাবে, এটা থাকবে নাই, এবং এই চেষ্টাটাই বোকামি। এ মর্টাল থিং সো টু ইমর্টালাইজ, যে জিনিসগুলো মর্টাল মানে মরণশীল, যা একদিন মুছে যাবে, সেই জিনিসগুলোকে যদি আমরা অমর করার চেষ্টা করি, এইটা একটা বোকা চিন্তা। মানুষের জীবনে আমরা পার্থিব যে সমস্ত বিষয়গুলো দেখি, তা যাই হোক না কোনো, সেগুলো একটা সময়ের পরে চলে যায়, মুছে যায়। এখন কেউ যদি সেই চেষ্টা করে, সে তো ব্যর্থ হবে, কারণ প্রকৃতির বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা কি মানুষের আছে? মানুষ যতই চেষ্টা করুক না কেন, সেগুলো প্রকৃতি ধ্বংস করে দেবে। তাই তিনি বলছেন তাকে, তিনি একজন ভূয়দর্শী মানুষের মতো বা প্রাজ্ঞ মানুষের মতো, আবেগপ্রবণ না। আমরা বুঝতে পারছি কবির প্রেমিকা তথাকথিত আবেগপ্রবণ নন, এবং তার বয়সও কম নয়, ফলত এইটাতে তিনি খুব খুশি হচ্ছেন তেমন ব্যাপার নয়, বরঞ্চ কথক, কবি বলতে বারবার বুঝিয়ে নেবে কথক বলছে আমি, ওটা এই কথকের প্রেমিকা, তার বয়স এবং তার ম্যাচুরিটি ভালো, ফলত তিনি তার এই আবেগপ্রবণ কাজে যে খুব একটা খুশি হচ্ছেন তা নয়, তিনি বরঞ্চ তাকে বলে দিচ্ছেন যে যেটা মরণশীল জিনিস, সেইটা অমর করার চেষ্টা করাটাই বোকামির কাজ। পরের লাইনে উনি বলছেন যে ফর মাইসেলফ সে লাইক টু দিস ডিকে, এমনকি আমি নিজেও, তুমি তো নামটা লিখছো, আমি নিজেও এইভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে যাব সময়ের সাথে সাথে। যেমন করে স্রোতটা আমার নাম মুছে দিচ্ছে, সময়ের স্রোত একদিন আমাকেও নিয়ে চলে যাবে, মানে আমিও মারা যাব, ফলত আমিও ক্ষয়প্রাপ্ত হব। এই চেষ্টা করার কোনো দরকার নেই, প্রকারান্তরে তিনি এটাই বলছেন আর কি। অ্যান্ড একে মাই নেম বি ওয়াইপড আউট লাইকওয়াইজ, একে মানে অলসো, আমার নামও এভাবেই মুছে যাবে। অর্থাৎ কোনো মানুষের নাম, তার ফিজিক্যাল প্রেজেন্স, এগুলো সময়ে থাকে না, সময়ের সাথে সাথেই মুছে যায়। কত হাজার হাজার মানুষের জন্ম হচ্ছে পৃথিবীতে, হাজার হাজার মানুষের নাম মুছে যাচ্ছে স্রোতে, নতুন মানুষের জন্ম হচ্ছে, ফলত এগুলো টেকার নয়। এটা অষ্টক, মানে যে প্রথম 8 লাইনে এই জায়গাটা আমরা দেখলাম। এই কবিতাটাতে কিন্তু সনেট হলেও এটার মধ্যে একটা নাটকীয়তা আছে, ড্রামাটিক ব্যাপার আছে, দুজনের কথোপকথন আছে, এটা মনোলোগ নয় আর কি। তো প্রথম অষ্টকে এইরকম একটা বিষয় দাঁড়াচ্ছে, তারপরে যে ষষ্ঠক থাকে, শেষ যে 6 লাইন থাকে, এগুলো আমি পড়িয়েছি সনেট কাকে বলে, যদি ভুলে গেছো আমাকে পরে বললে আমি বুঝিয়ে দেবো। এখন কবিতাটাতে যাচ্ছি। এরপর কবি উত্তর দিচ্ছেন, নো সে কোডাই, বলছেন যে না, সেরকম না। লেট ভিসার থিংস ডিভাইস টু ডাই ইন ডাস্ট, যেগুলি কম মূল্যবানের বিষয় বা ততোধিক মূল্যবান জিনিস নয়, সেগুলোকে ধুলোয় মিশে যেতে দাও। মানুষের জীবনে সব কাজ তো সমান গুরুত্বপূর্ণ নয়, অনেক কাজ আছে যেগুলো কম গুরুত্বপূর্ণ, সেই সমস্ত জিনিসগুলো সেগুলো ধুলোয় মিশে যাক। বাট ইউ শ্যাল লিভ বাই ফেম,
তুমি তো তেমন নও, সেই কম গুরুত্বপূর্ণ জিনিসের মতো নাও। তুমি থাকবে খ্যাতিতে, খ্যাতির মধ্য দিয়ে বাঁচ, মানে খ্যাতি অনেক বেশি বাঁচে। এখন এই অমরত্বের ব্যাপারটা আমাদের বুঝতে হবে যে অমরত্ব মানে কি পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছিল এবং পৃথিবী যেদিন ধ্বংস হবে সেই ততদিন পর্যন্তকে আমরা অমরত্ব বলবো? বিষয়টা মানুষের ক্ষেত্রে তেমন নয়। মানুষের ক্ষেত্রে অমরত্বের ব্যাপারটা 500 বছর হতে পারে, 1000 বছর হতে পারে, 1200 বছর হতে পারে, সেটাই অমরত্ব। এবং সেটা উনি বলছেন খ্যাতির মধ্য দিয়ে সেটা টিকে থাকবে। বাট ইউ শ্যাল লিভ বাই ফেম, তুমি খ্যাতির মধ্যে বেঁচে থাকবে। মাই ভার্স ইউর ভার্চুস রেয়ার সেল এটারনাইজ। মাই ভার্স মানে আমার ছন্দ, আমার কবিতাগুলো। ইউর ভার্চুস তোমার গুণগুলিকে, রেয়ার গুণগুলিকে। একটা মানুষের মধ্যে যে অনেক গুণ থাকে যেগুলো রেয়ার, মানবতা, সততা, সৌন্দর্যবোধ, হ্যাঁ, এই যে যে গুণগুলো, যেগুলো সুকুমার প্রবৃত্তির গুণ, যে কারণে আমরা কোনো মানুষকে ভালোবাসি বা আমাদের ভালো লাগে, সেই গুণগুলো যেগুলো শাশ্বত গুণ, সেই গুণগুলোকে আমার কবিতা এটারনাইজ করবে, সেল এটারনাইজ, সেগুলোকে অমরত্ব করবে। অ্যান্ড ইন দ্য হেভেন্স রাইট ইউর গ্লোরিয়াস নেম, এবং স্বর্গে তোমার গৌরবময় নামকে জায়গা দেবে। এখানে স্বর্গ বলতে আমরা বুঝি যেখানে আর মৃত্যু আসে না আর কি, যে ডেথ যেখানে আর পৌঁছায় না, সেটা স্বর্গ। এখানে মানে তোমার নাম আমার খ্যাতির মধ্যে এমনভাবে থাকবে যে মৃত্যু তাকে আর প্রবেশ করতে পারবে না, ধ্বংস সেখানে আর পৌঁছাতে পারবে না। এখানে হেভেন্স অর্থটাকে আমাকে ওইভাবে নিতে হবে। হেভেন্স মানে যে স্বর্গে নিয়ে যে ধর্মীয় বিষয় পুস্তকগুলোতে যেগুলো আছে সেটা না। হেভেন্স মানে যেখানে মৃত্যু আর প্রবেশ করবে না, ক্ষয় আর প্রবেশ করবে না, সেখানে তোমার নাম, গৌরবময় নাম থেকেই যাবে। হোয়ার হোয়েনাজ ডেথ সেল অল দ্য ওয়ার্ল্ড সাবডিউ, যেখানে যেভাবে যখন মৃত্যু পৃথিবীর সব কিছুকে বিলয় করতে থাকবে, সাবডিউ করতে থাকবে। আওয়ার লাভস লিভ অ্যান্ড লেটার লাইফ রিনিউ, কিন্তু আমাদের ভালোবাসা বেঁচে থাকবে এবং তার পরবর্তী জীবন নবীকরণ হবে, রিনিউ হবে। মানে সময়ের সাথে সাথে আমার কবিতার ভিতর দিয়ে তুমি চিরদিন নতুন করে জীবন পেতে থাকবে। মানে পাঠক, এটা কত সালে লেখা? এই কবিতাটা লেখা হয়েছিল, পাবলিশড হয়েছিল 1595। এখন 1595 সালে লেখা, মানে আজকে 2025। আমি ভালো অঙ্ক জানি নাই, হিসাব টিসাব করে দেখো, সম্ভবত 500 বছরের থেকেও বেশি সময় এটা জীবিত হয়ে গেছে এবং আমরা এটা পড়ছি। লন্ডনে লেখা, আর আমরা ভারতবর্ষে একটা রিমোট ভিলেজে বসে আমি এইটা রেকর্ড করছি। এখন তার মানে 500 বছর মানে কি, তার মাঝখানে কত 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 ডাইনাস্টিস পাস পেরিয়ে গেছে, কত মানুষের প্রেম, ব্যর্থতা ইত্যাদি ইত্যাদি পেরিয়ে গেছে, কেউ মনে রাখেনি। কিন্তু কবির এই লেখাটা আছে আমাদের কাছে, এবং কবি যাকে উদ্দেশ্য করে লিখেছিলেন সে এলিজাবেথ বয়েলকে উদ্দেশ্য করে লেখা। তাদের প্রেমটা কিন্তু আমরা পড়ছি এবং এটা আমাদের মধ্যে একটা অনুভূতি জাগাচ্ছে, মানে তার জীবিত আছে এই লেখার মধ্য দিয়ে। সে আওয়ার লাভস লাইফ অ্যান্ড লেটার লাইফ রিনিউ, তো রিনিউ হচ্ছে, আমরা ভাবছি, আমাদের চিন্তাকে এটা অনুভূতি যোগাচ্ছে এবং এভাবেই তিনি তার কবিতার মধ্য দিয়ে তার প্রেমটাকে অমর করে দিয়েছেন। যেহেতু 500 বছর পেরিয়ে গেছে, আমরা এটাকে অমর বলতে পারি, অর্থাৎ তার যে আবেগ, তার যে বক্তব্য, সেটা সত্য প্রমাণিত হয়েছে। তো একদিন তিনি তার নামটা লিখেছিলেন, ওই নামটা বালিতে লেখার জন্য না, স্রোতে লেখার জন্য না, কবিতার ভিতর দিয়ে লেখার জন্য ঠিকই গেছে। এবং তিনি কিন্তু স্পষ্টতই বলেছেন তার গুণগুলোকে তিনি আলোকিত করেছেন। মানে এলিজাবেথ বয়েলের ভিতরে যে গুণগুলো উনি দেখেছিলেন, সেই গুণগুলোই তিনি কবিতার আকারে লিখেছেন এবং ফলত সেই কবিতাটি আমরা এখনও পড়ছি। এটাই কবিতার বিষয়বস্তু।